পরিবর্তন হয়ে গেল জমির মালিকানা প্রমাণ করার পদ্ধতি। এখন থেকে নতুন নিয়মে খুব সহজেই যে সকল ব্যক্তি জমির মালিকানা তাদের রয়েছে এটি প্রমাণ করতে চায় তা করতে পারবে, এবং জমির যদি ভোগ দখল না থাকে তাহলে সেই জমির ভোগ দখলও খুব সহজেই তারা তাদের নিজের কাছে নিয়ে আসতে পারবে। তাহলে কোন পদ্ধতি আসতে যাচ্ছে কিংবা কোন পদ্ধতিতে তারা তাদের জমির মালিকানা প্রমাণ করবেন, কিংবা কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, কিভাবে সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করবেন, এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, যদি আমরা কোনো জমির মালিকানা আমাদের রয়েছে এটি প্রমাণ করতে চাই, তাহলে আমাদেরকে দরকার প্রথমে সেই সকল জমির ডকুমেন্ট, অর্থাৎ দলিল, খতিয়ান কিংবা খাজনা খারিজের কাগজ। এখন এই ডকুমেন্টগুলোর সঙ্গে আমাদের আরো কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হতো কিংবা প্রমাণ সংগ্রহে রাখতে হতো, যেগুলোর মাধ্যমে আমরা একটা সম্পত্তির ভোগ দখলে যেতে পারতাম। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাক্ষী, তারপরে আমরা সম্পত্তিতে ভোগ দখলে ছিলাম কিনা কিংবা এখনো রয়েছে কিনা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা যখন কোন একটি জমির মালিকানা প্রমাণ করতে চাই, তখন কিন্তু সেই মালিকানাটা প্রমাণ করার জন্য কোনো একটি মাধ্যম কিংবা কোনো একটি ব্যক্তি কিংবা কোনো একটি পক্ষকে সেটি আমাদেরকে প্রমাণ করে দিতে হয়। এজন্য আমাদের গ্রাম্য সালিশের মাধ্যমেও হয়তো প্রমাণ করার সুযোগ থাকে। যদি কোনো ব্যক্তি দ্বয়ের মধ্যে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব থাকে এবং এক খণ্ড জমিতে দুই পক্ষই মালিকানা দাবি করে, তাহলে দুই পক্ষকেই প্রয়োজনীয় ডকুমেন্ট যেভাবে উপস্থাপন করতে হয় তার পরিপ্রেক্ষিতে আবার সাক্ষী উপস্থাপন করতে হয়, কিংবা তিনি যে সম্পত্তির মালিকানা প্রাপ্ত হবেন এই মর্মে তাকে কিছু ডকুমেন্ট কিংবা প্রমাণও উপস্থাপন করতে হয়। তারপরে যদি সেখানে না হয় তাহলে আদালতের শরণাপন্ন হতে হয়। এখন দেওয়ানি কার্যবিধি অনুযায়ী কিছু কিছু ডকুমেন্টকে অত্যাধিক গুরুত্ব সহকারে এতদিন দেখা হতো, এবং যদি কোনো ব্যক্তি এই মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করত, তাহলে তাকে কিছু ফরম্যাটে গিয়ে তারপরে সম্পত্তির মালিকানা প্রমাণ করতে হতো, এবং এর দায় দায়িত্ব ছিল সম্পূর্ণরূপে ভূমি যে ব্যক্তি মালিকানা দাবি করছেন তার, এবং যে পক্ষ বিবাদী তার শুধু দায়িত্ব ছিল যে তিনি যে প্রমাণগুলো উপস্থাপন করছেন সেগুলো ভুয়া, এবং তার কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ঠিক, এটি তার কাছে প্রমাণ করা। এখন এই যে বিষয়টি, এই বিষয়টি প্রমাণ করার জন্য প্রায় 12টি ধাপে আগিয়ে তারপরে আদালত পর্যবেক্ষণ করত কিংবা বিচার করত যে এই ব্যক্তি সম্পত্তির আসল মালিক এবং এই ব্যক্তি সম্পত্তির মালিক না। এখন এই পদ্ধতিটি অবলম্বন করতে গেলে ভূমি মালিকদের মালিকানা সংক্রান্ত প্রথমে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো জমা দিতে হতো। সেই ডকুমেন্টগুলো কার মাধ্যমে এসেছে, কিসের মাধ্যমে এসেছে, যার মাধ্যম থেকে এসেছে সেই ব্যক্তি তাকে স্বইচ্ছায় দিয়েছে কিনা কিংবা তিনি বৈধ পন্থায় সেগুলো অর্জন করেছেন কিনা, এই মর্মে দলিলে কিছু সাক্ষী কিন্তু থাকতো। এখন ওই সকল সাক্ষীকেও কিন্তু এই মামলার ক্ষেত্রে আদালতে হাজির করতে হতো তার মালিকানাটা ঠিক মতো হয়েছে কিনা এটি প্রমাণ করার জন্য। এখন এই সাক্ষী দ্বয় যদি জীবিত না থাকে তাহলে তো একটা বড় ধরনের সমস্যা। যদি জীবিত থাকে, তার সাথে যদি শত্রুতা চলতে থাকে কিংবা ঝগড়া ফাসাদ চলতে থাকে, তাহলে তো কোনোভাবে হইছেই বিষয়টি নিয়ে যদি তিনি কোনো রিয়েক্ট করেন কিংবা কোনো একটি বিপরীতমুখী পর্যবেক্ষণ দেন কিংবা কথা বলেন কিংবা সাক্ষী দেন, তাহলে কিন্তু যে ব্যক্তি প্রমাণ করবেন তার জন্য হয়ে যেত একটা বিষ ফোড়ার মতো, এবং তিনি কোনোভাবেই ওই বিষয়টিকে সুবিধার কিংবা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারতেন না। এখন তারপরে যদি বিষয়গুলো তার অনুকূলে থাকতো, তারপরেও ওই ব্যক্তিটি তো নিশ্চয়ই একটি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতেন কিংবা জীবন নির্বাহীর তাগিদে কিছু না কিছু করতেন। তাকে হাতে পায়ে ধরে ম্যানেজ করে তার যাতায়াতের খরচ থেকে শুরু করে সমস্ত কিছু এই যে ব্যক্তি সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য মামলা করতেন তাকে বহন করতে হতো। আবার বিপরীত ক্ষেত্রে বিবাদীর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতো। বিবাদী বিপদে পড়ে যেতেন, তিনি যদি আদালতের শরণাপন্ন না হতেন তাহলে তার সম্পত্তির মালিকানা চলে যাওয়ার সুযোগ থাকতো, তাকেও সাক্ষী প্রমাণ আদালতে উপস্থাপন করতে হতো, এবং যে খরচ হতো সম্পূর্ণ তাকে নিজে বহন করতে হতো। এরপরে আবার দেখা যেত যে যে ব্যক্তি মামলা করেছিলেন কিংবা সম্পত্তির মালিকানা চ্যালেঞ্জ করে আদালতে মোকদ্দমা করেছিলেন, সেই ব্যক্তিকে যে সকল সমন পাঠানো হতো আদালত থেকে, সব সমনের খরচ তাকে বহন করতে হতো। অনেক সময় সেই সমন ঠিক মতো পৌঁছানোর জন্য যে সকল ব্যক্তি সমন নিয়ে যেত তাকে পর্যন্ত কিছু অর্থ দিতে হতো,
খরচের বাহিরে কিংবা আইনগত পন্থার বাহিরে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে ভূমি মালিকরা নানান ধরনের ভোগান্তির মধ্যে থাকতেন। এখন এই বিষয়গুলোকে কিছুটা বাইপাস করে খুব সহজ করা হয়েছে এবং দেওয়ানি কার্যবিধিতে যে নিয়মগুলোর কথা বলা হয়েছে সেগুলোকে স্কিপ করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির নির্দেশ ক্রমে, এবং সেখানে বলা হচ্ছে যে এখন থেকে শুধুমাত্র দলিল এবং খতিয়ানের ভিত্তিতেই মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে বিচার সালিশ করার সুযোগ থাকছে। এবং বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য আদালতে মামলা মোকদ্দমা করে, তাহলে তাকে আনুষঙ্গিক যে সকল ডকুমেন্ট তিনি সাবমিট করবেন, সেই ডকুমেন্টগুলোর সঙ্গে তিনি যে সকল সাক্ষী প্রমাণ উপস্থাপন করার প্রয়োজন, সেই সকল সাক্ষী প্রমাণের কথা লিপিবদ্ধ করে সেগুলো রেজিস্ট্রি করে কিংবা এভিডেভিটের মাধ্যমে, ওকালতের মাধ্যমে কিংবা একজন অ্যাডভোকেটের মাধ্যমে সেগুলো আদালতে উপস্থাপন করবেন কিংবা জমা দিবেন। তারপরে সেগুলো বিচার সালিশ করে সেখান থেকে পরবর্তীতে যে সমন পাঠানোর কথা বিবাদী পক্ষকে তার মালিকানা প্রমাণ করার জন্য সেই ব্যক্তিকে সমন পাঠানোর। আর এই যে আমরা দুই পন্থায় সমন পাঠানোর কথা বলি, একটি হচ্ছে লোক মারফত, আরেকটি হচ্ছে ডাকযোগে রেজিস্টার মারফত। এই দুই মারফতের সঙ্গে আরো বলা হচ্ছে যে খুদে মেসেজের মাধ্যমে, অর্থাৎ মোবাইল সিমে যে খুদে মেসেজ পাঠানো হয়, আমরা যে সিমের মাধ্যমে বিভিন্ন কোম্পানির মেসেজ পাই কিংবা আমরা অন্যকে মেসেজ পাঠাই, এই মেসেজের মাধ্যমে আবার যে বর্তমানে হোয়াটসঅ্যাপের ব্যাপক প্রবণতা রয়েছে সারা দেশে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তাকে সমন পাঠানো যাবে। এবং এক্ষেত্রে সম্পূর্ণ বিষয় নির্ভর করবে আদালতের বিচারকের সন্তুষ্টির উপর। তিনি যদি মনে করেন সমন পাঠানো হয়েছে তাহলে পাঠানো হয়েছে, তিনি যদি মনে করেন সমন পাঠানোর যে গ্রহণযোগ্যতা সেটি তিনি যদি মনে করেন তাহলে সেই সমনকে গ্রহণযোগ্যতা দেয়া যাবে। তাহলে এই যে বাড়তি হ্যাসেল, সেই হ্যাসেলটাও কিন্তু আর থাকছে না। সমন পাঠানোর ক্ষেত্রে আলাদা করে উৎকোচ দেওয়া, ঘুষ দেয়া, সমন ঠিক মতো পাচ্ছে কিনা এই ব্যাপারটা, বা বিবাদীর কাছে সমন পাঠানো হলো তিনি আসতেছেন কিনা কিংবা জবাব দিচ্ছেন না কেন, এই বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া, আবার যে সকল সাক্ষী প্রয়োজন তাদের কাছে সমন পৌঁছানো, এই বিষয়টি, এগুলোর হ্যাসেল একেবারেই চিরতরে বঞ্চিত। অর্থাৎ সমন যখন হোয়াটসঅ্যাপে কিংবা খুদে মেসেজের মাধ্যমে পাঠানো হবে তখনই বিষয়গুলো সুরাহা হয়ে যাবে এবং আদালত ধরে নেবেন যে ওই ব্যক্তিকে সমন পাঠানো হয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে জবাব দিচ্ছেন না কিংবা জবাব তিনি দিতে বাধ্য কিংবা তাকে বাধ্য করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটিও গ্রহণ করা যেতে পারে। আবার এই যে সাক্ষীগণের কথা বলা হয়েছে যে সাক্ষীগণকে আলাদাভাবে আদালত উপস্থাপন করার যে প্রবণতা সেটির আর প্রয়োজন পড়ছে না, তাদের হাতে পায়ে ধরার প্রয়োজন হচ্ছে না। যদি আদালত প্রযোজ্য ক্ষেত্রে মনে করে আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো রয়েছে, দলিল কিংবা খতিয়ান কিংবা খাজনা খারিজের কাগজ, সেই কাগজগুলোর পরিপ্রেক্ষিতে কোনো একজন সাক্ষীকে জেরা করা প্রয়োজন কিংবা কোনো পক্ষদ্বয় যদি মনে করে তাকে উপস্থাপন করা প্রয়োজন তাহলে সেটি প্রয়োজন হবে। কিন্তু এই যে সাক্ষীগণকে উপস্থিত করে ডেটে দিনের পর দিন তাদেরকে মৌখিকভাবে সাক্ষী নিয়ে সেটি লিপিবদ্ধ করা, আদালতে সময় নষ্ট করা, ভূমি মালিকদেরকেও যে হয়রানি সেগুলোর মধ্যে ফেলা, এটির প্রয়োজন পড়বে না। তারপরে এই যে ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে খুব সহজেই যে রায় চলে গেল, এখন এই রায়টা কিংবা এই যে সাক্ষী প্রমাণ এগুলো উপস্থাপন করার আগে দুই পক্ষ অসংখ্যবার সময় নিতেন কিংবা টাইম পিটিশন দিতেন। এই টাইম পিটিশন দেওয়ার বিষয়ে লিমিটেশন করা হয়েছে, অর্থাৎ 6বার করে 12বার আইনত বলা ছিল, এটিকে কমিয়ে 2বার 4বার পর্যন্ত সময় নিতে পারবে, এর অতিরিক্ত সময় নেওয়া যাবে না, এই সময়ের মধ্যেই বিচার কার্য সম্পন্ন করতে হবে। তাহলে এই বিষয়টি কিন্তু আরো কমে আসলে, অর্থাৎ মালিকানা সংক্রান্ত প্রমাণ যে সেগুলো এগুলো উপস্থাপন করে এবং মালিকানাটা প্রমাণ করার যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু খুবই সহজে হয়ে গেল এবং খুব কম সময়ের মধ্যে এটি প্রমাণ করা যাবে। আবার আরেকটি ব্যাপার হচ্ছে আপনি মালিকানা প্রমাণ করতে চাচ্ছেন কিন্তু বিবাদী পক্ষ তাকেও মালিকানা সংক্রান্ত যে সকল বিষয় উপস্থাপন করতে বলা হয়েছে তিনি অবৈধ ডকুমেন্ট সাবমিট করেছেন। আগে যে কাজটা হতো অবৈধ ডকুমেন্ট সাবমিট করলেও সেগুলো যদি প্রমাণিত হতো তাহলে তিনি মাপ চাইতেন, তাকে কিছু জরিমানা করা হতো। এই জরিমানার পরিমাণটা 20,000 টাকা ছিল, সেটি বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। সেই সঙ্গে অবৈধ ডকুমেন্ট উপস্থাপন, ভুল তথ্য উপস্থাপন, অন্যের জমি নিজের বলে মালিকানা দাবি করা, এই সংক্রান্ত বিষয় নিয়ে ভূমি আইনে বলা হয়েছে যে এখন থেকে সর্বনিম্ন 2 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল জরিমানা করার ব্যবস্থা রাখা হয়েছে। যখন এটি বাস্তবায়ন হচ্ছে তখন কিন্তু ওই অবৈধ দখলদাররা আর এই ভুয়া ডকুমেন্টগুলো আদালতে উপস্থাপন করবে না। সেক্ষেত্রে কি হবে, আপনি যখন ভুয়া মালিকের বিরুদ্ধে আদালতে নিজের মালিকানাকে চ্যালেঞ্জ করে
ডকুমেন্ট উপস্থাপন করবেন, তখন কিন্তু ওই সকল ব্যক্তি ভয়ই, এই সাজার ভয়ই কিন্তু তারা আর অবৈধ ডকুমেন্ট উপস্থাপন করবে না, প্রযোজ্য ক্ষেত্রে তারা মালিকানা ছেড়ে দিতেও বাধ্য হবে। তারপরে আরেকটি ব্যাপার থাকতো যে মামলার রায় হয়ে যাওয়ার পরে মামলার জারি মামলা করতে হতো, অর্থাৎ মামলার ডিক্রি জারির বাস্তবায়নের মামলা। সেই মামলাটা এখন থেকে করা লাগবে না, এখন থেকে আদালতের রায়ের পরপরই আদালত যদি মনে করে যে এই রায়টি বাস্তবায়ন করা প্রয়োজন, কিংবা এই রায়টি বাস্তবায়ন না করে দিলে যার পক্ষে রায় দেওয়া হলো তিনি বিপদে পড়তে পারেন, সেক্ষেত্রে রায় বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও প্রদান করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আগের যে পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু আসলে জটিল ছিল। এখন যে পদ্ধতিটা সামনে নিয়ে আসা হয়েছে, কিংবা ভূমি আইনে যে পরিবর্তনটা আনা হয়েছে, এই পরিবর্তনের ফলে ভূমি মালিকেরা খুব সহজেই তাদের মালিকানাটা প্রমাণ করতে পারবেন। অর্থাৎ জমির মালিক যে তিনি যে মালিকানা পাওয়ার যোগ্য, এটি প্রমাণের বিষয়টি পরিবর্তন হয়ে খুব সহজেই কিন্তু এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আনুষঙ্গিক যে সকল ডকুমেন্ট, এগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করলে ভিডিওটি আরো লম্বা হবে। দলিল কিংবা খতিয়ান মূলে কে কখন মালিক হয়, কিংবা সেগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করা যায়, এই সংক্রান্ত অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে, কিংবা বোঝার কিছু থাকে, কিংবা আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চান, সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্টস বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।